হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। ব্রাইট স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমরা খুব আনন্দে কাটাও, খুব ভালো করে কাটাও। তৎসঙ্গে সবাই মিলে প্রার্থনা করি যেন নতুন বছরে মানব সভ্যতা তার সজীবতাকে নতুন করে ফিরে পায়। বন্ধুরা, অনেকদিন পর আবারও তোমাদের কাছে চলে এসেছি ইংলিশ রিলেটেড একটা টপিক নিয়ে, গ্রামার টপিক নিয়ে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং খুবই ইম্পর্টেন্টও। কারণ এই ধরনের টপিক বোর্ডস এক্সাম বা কম্পারেটিভ এক্সামসে কিন্তু এসে থাকে। আজকের ভিডিওতে আমরা টুটুযুক্ত বাক্য সম্পর্কে জানবো। টুটুযুক্ত বাক্যের অর্থটা কীরকম হয়, টুটুযুক্ত বাক্যের উপর কত ধরনের কোয়েশ্চেন আসতে পারে, টুটুযুক্ত বাক্যের উপরে কোনো কোয়েশ্চেন এলে আমরা কিভাবে তার উত্তর দেব সঠিকভাবে, সেগুলো কিন্তু আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। বন্ধুরা, টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি। কারণ এই ধরনের কোয়েশ্চেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি কম্পিটিটিভ এক্সামসেও এসে থাকে, 90% এসে থাকে। তো সেজন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা টু রিলেটেড যে কোনো গ্রামার এলে, অর্থাৎ টুটুযুক্ত বাক্যের যে কোনো গ্রামার এলে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে এবং নির্ভুলভাবে করতে পারবে। সেজন্য তোমরা ভিডিওটি কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলতে চাই, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, তাতে আমার চ্যানেলে আপলোডেড ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা যতই সাবস্ক্রাইব করবে ততই কিন্তু আমার উৎসাহ বাড়বে এরকম ভিডিও বানাতে। তো বন্ধুরা, যদি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা একটি সেন্টেন্স দিয়ে টু যুক্ত বাক্য কীরকম হয়, এর মানেটা কীরকম হয় এবং এই টু যুক্ত বাক্য থাকলে কত ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং উত্তরটা করতেও খুব সুবিধা হবে। যদি একটা উদাহরণ দিই, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। দেখতে পাচ্ছ এখানে টু রয়েছে, তারপরে একটি অ্যাডজেক্টিভ রয়েছে এবং তারপরে টু রয়েছে, তার ঠিক পরে মূল ভার্ব রয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ মুডে রয়েছে ক্রিয়াপদটি। এখানে যদি লক্ষ্য করি তাহলে এখানে ম্যাক্সিমাম চার ধরনের কোশ্চেন আসতে পারে এরকম বাক্যের উপরে। কি বলতে পারে যে এরকম বাক্য দেওয়া থাকলো টুযুক্ত বাক্য, বলবে একে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করো। সিম্পল থেকে কমপ্লেক্স, এটা তো সিম্পল সেন্টেন্স, তো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করো পড়তে পারে। বা পড়তে পারে ইউজ সো দ্যাট, অর্থাৎ কি এই টু এর পরিবর্তে সো দ্যাট ব্যবহার করতে হবে। বা ইনডাইরেক্টলি বলতে পারে রিমুভ টু, অর্থাৎ এই যে টুকে রিমুভ করে দাও। তাহলে রিমুভ করে দাও মানে কি, এর জায়গায় আমরা সো দ্যাট ব্যবহার করতে পারি, তাহলে তো টু রিমুভ হয়ে গেল না। ঠিক একই রকম আসতে পারে মেক ইট নেগেটিভ, তাহলে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, একে নেগেটিভে তৈরি করতেও বলতে পারে। তাহলে এইরকম 3-4 ধরনের কোয়েশ্চেন আসতে পারে এই বাক্যটির উপরে, টুযুক্ত বাক্যর উপরে। তাহলে এই টুযুক্ত যদি বাক্য থাকে তাকে আমরা সো দ্যাট ব্যবহার করলে যত ধরনের কোয়েশ্চেন চাইছে সব ধরনের কোয়েশ্চেনে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের জানতে হবে টু এর পরিবর্তে সো দ্যাটের ব্যবহার, অর্থাৎ টুর জায়গায় সো দ্যাট ব্যবহার করলে বাক্যটি সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে, রিমুভ টু হয়ে যাবে এবং নেগেটিভও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টুর জায়গায় আমরা সো দ্যাট ব্যবহার করব। আচ্ছা, একটা কথা মনে রাখবে, যদি টু না দেওয়া থাকলো, সো দ্যাট দেওয়া থাকলো, তখন বলবে যে ইউজ টু বা অমিট সো দ্যাট। তার মানে কি, টুর জায়গায় তো সো দ্যাট হয়েছে আমরা জানি, তাহলে ঠিক সো দ্যাটের জায়গায় টুও ব্যবহার করে আমরা ইজিলি
বাক্যটিকে পরিবর্তন করতে পারবো কমপ্লেক্স থেকে সিম্পলে বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে। ওকে, তো এটা পরে পরে আমরা জানবো। তো প্রথমে আমরা টু টু এর জায়গায় সো দ্যাট কী করে ব্যবহার করব সেটা আগে জানবো। তাহলে তোমাদের এখন নিয়মগুলো আমি বলে দিচ্ছি এক এক করে, মন দিয়ে শুনবে। যদি মনে না থাকে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এই ধরনের কোশ্চেন বোর্ডের এক্সামস বা কোনো কম্পিটিটিভ এক্সামসে প্রায় আসে। সো সেই জন্য তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে উদাহরণের মাধ্যমে গ্রামারটি ভালো করে বোঝার চেষ্টা করবে। এবং আমি প্রথমে তোমাদের এর যে জেনারেল নিয়মগুলো রয়েছে সেগুলো তোমাদের বলবো এবং উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেব, এবং তারপরে এর যে এক্সেপশনাল রুলসগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে, সেগুলো তোমাদের বলে দেব, যাতে এই টপিকের উপরে কোনো রকম ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করলেও তোমরা উত্তর দিতে পারো। 1 নম্বর নিয়ম, টু এর পরিবর্তে সো বসবে। অর্থাৎ বাক্যের মধ্যে যেখানে টি ডবলও দেখতে পাবো সেই জায়গায় কিন্তু আমরা সো বসাবো, তার আগে কোনো পরিবর্তন করব না। দ্বিতীয়, টিও টু এর পরিবর্তে দ্যাট বসবে। প্রথমে টু এর পরিবর্তে সো বসাবো এবং তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে বা অ্যাডজেক্টিভের সাথে কিছু থাকে তখন সেটা বসাবো, এবং টু এর জায়গায় আমরা বসাবো দ্যাট। 3 নম্বর নিয়ম, দ্যাটের ঠিক পরে, দ্যাট টু এর জায়গায় দ্যাট বসলো, দ্যাটের ঠিক পরে একটা সম্পূর্ণ সেন্টেন্স কিন্তু তৈরি করতে হবে। সেজন্য আমাদের লাগবে সাবজেক্ট ভার্ব। সাবজেক্টটা আমরা কি করে পাবো? প্রথম যে বাক্যের প্রথম যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে সাবজেক্ট বসাবো, দ্যাটের পরে সাবজেক্ট বসাবো। 4 নম্বর নিয়ম কি, বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে ক্যান নট বসবে। বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে কুড নট বসবে। বোঝা গেল? তারপরে আদার্স যদি কিছু থাকে সেগুলো বসবে। তাহলে বোঝা গেল এই নিয়মগুলো। তাহলে এই নিয়মগুলো তোমরা খাতায় তুলে নাও, দিয়ে আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি, সে সঙ্গে মিলিয়ে 1 2 3 4 এইরকম পরপর করে নিয়মগুলো মিলিয়ে উত্তরগুলো করতে থাকো, দেখবে ইজিলি হয়ে যাচ্ছে। যদি প্রথমের উদাহরণটি নেই, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, তাহলে কীরকম কোয়েশ্চেন আসবে? অমিট টু বা ইউজ সো দ্যাট, বা থাকতে পারে মেক দ্য সেন্টেন্স ইনটু নেগেটিভ সেন্টেন্স, বা থাকতে পারে মেক দ্য সেন্টেন্স ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এরকম করে দিয়ে থাকতে পারে। তো এরকম কোয়েশ্চেনগুলো যদি দেওয়া থাকে তাহলে এই বাক্যটিকে আমরা সো দ্যাট ব্যবহার করে পরিবর্তন করব। তাহলে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি করব? প্রথমে যা আছে সেটাই বসাবো, দ্য ম্যান, তারপরে ইজ রয়েছে, ইজ বসাবো। এবার দেখতে পাচ্ছ টি ডবল ও, তাহলে 1 নম্বর নিয়মে কি বলা হয়েছে? টি ডবল ও টু এর জায়গায় সো বসবে, তাহলে আমরা সো বসিয়ে দিলাম, সো। তাহলে কি হলো? দ্য ম্যান ইজ সো। তারপরে যে অ্যাডজেক্টিভটা রয়েছে বসিয়ে দিই উইক। এরপরে যে টিও টু রয়েছে এর জায়গায় আমরা দ্যাট বসাবো দ্বিতীয় নিয়ম অনুযায়ী, তাহলে দ্যাট বসালাম। তাহলে কি হলো? দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। এরপরে একটু আমাদের কাজ করতে হবে। এরপরে কি কাজ? এরপরে আমাদের এখানে একটা পুরো সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার অবজেক্ট হিসেবে সাজাতে হবে সাবজেক্ট। তাহলে এই দ্যাটের পরে যে সাবজেক্টটা আমরা কোথা থেকে পাবো? প্রথম যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী আমাদের এখানে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট রয়েছে দ্য ম্যান, তাহলে দ্য ম্যানের প্রোনাউন হিসেবে আমরা এখানে হি ব্যবহার করব। তাহলে কি হচ্ছে? দ্যাটের পরে হি। এরপর চতুর্থ নিয়ম অনুযায়ী বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যানট, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট ইউজ করব। তাহলে যেহেতু এখানে ইজ রয়েছে তার মানে বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে,
তাই আমরা হির পরে ক্যান নট ব্যবহার করছি। তাহলে কি হচ্ছে, দ্যাট হি ক্যানট ওয়াক, তারপরে যা আছে আদার্স যা আছে তা বসিয়ে দিলাম, ওয়াক। ঠিক আছে, তাহলে পুরো উত্তরটা কি দাঁড়ালো, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। তাহলে নিয়ম অনুযায়ী 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই নিয়মগুলো পরপর স্টেপ টু স্টেপ ফলো করে করে কিন্তু সুন্দরভাবে উত্তরটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবং তোমরা লক্ষ্য করে নাও, তাহলে প্রথম উত্তরটা কি, যদি সিম্পল থেকে কমপ্লেক্স পরিণত করতে বলে তাহলে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। যদি বলা হয় অমিত টু টু, অর্থাৎ টু টুকে তুলে দাও, তাহলে দেখো এই বাক্যে কিন্তু টু টু নেই। ঠিক আছে, বা যদি বলে ইউজ সো দ্যাট, দেখো আমরা কিন্তু এখানে সো আর দ্যাট পাচ্ছি, বুঝা গেল। যদি বলে নেগেটিভ করো বাক্যটিকে, তাহলে দেখো এখানে ক্যানট পাচ্ছি, তাহলে নেগেটিভ হয়ে গেছে। তাহলে 4টা যে কোশ্চেন করেছিলাম সেই 4টা কোশ্চেনে কিন্তু এটা কিন্তু উত্তর। ওকে, তাহলে টু টু থাকলে সো দ্যাট আমরা সেখানে ইনপুট করে তাহলে ইজিলি অ্যান্সারটা করতে পারছি। যদি আরেকটি উদাহরণ দিই, সি ইজ টু ইয়ং টু ট্রাভেল অ্যালোন, এবং প্রশ্নে দেওয়া আছে বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করো, বাক্যটিকে নেগেটিভ করো, বা বাক্যটিকে সো দ্যাট ব্যবহার করে লেখো, বা বাক্যটি থেকে টু টু তুলে দাও। তাহলে কি করব, সেই নিয়ম অনুযায়ী আমরা ফলো করব। তাহলে প্রথমে সি আছে, সি বসালাম, সি, তারপর ইচ, তারপরে দেখতে পাচ্ছ টু, টি ডবল ও, তাহলে টু এর জায়গায় সো বসে, সো বসিয়ে দিলাম। তাহলে সি ইচ সো, তারপর যা আছে ইয়ং, ইয়ং বসে গেল। তারপরে টিও টু, টু এর জায়গায় আমরা জানি দ্যাট বসে, দ্যাট বসিয়ে দিলাম। এবারে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্টের মতো করে একটা বাক্য সাজাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোথা থেকে পাবো, প্রথমের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে সাবজেক্ট বসাবো। প্রথমে সি রয়েছে, যেহেতু সি একটা প্রোনাউন, তাহলে এই সিটাই কিন্তু এখানে বসবে। তাহলে দ্যাটের পরে সি বসলো, সি, দ্যাট সি। এবার টেন্স অনুযায়ী আমরা ক্যান নট বা কুড নট ব্যবহার করব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইজ রয়েছে তাই জন্য আমরা এখানে ক্যান নট ব্যবহার করব। তাহলে সি ক্যান নট, তারপরে যা আছে বসে যাবে ট্রাভেল অ্যালোন। ওকে, সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে কী হলো উত্তরটা, সি ইজ সো ইয়ং দ্যাট সি ক্যানট ট্রাভেল অ্যালোন। আবার যদি বলি দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, তাহলে কি করে পরিবর্তন করব, দ্য নিউজ প্রথমে বসে যাবে দ্য নিউজ, ইজ টু এর জায়গায় সো গুড দ্যাট। এবারে সাবজেক্টটা কি হবে, এখানে প্রথমে সাবজেক্ট কী রয়েছে দ্য নিউজ, তাহলে দ্য নিউজ তো একটা নন লিভিং থিংস, সেজন্য আমরা এখানে ইট ব্যবহার করব, ইট। তাহলে কী হবে, দ্যাট ইট, এখানে ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান নট, ইট ক্যান নট বি ট্রু। ওকে, তারপর যা আছে বি ট্রু বসে গেল। তাহলে কী হলো, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। ক্লিয়ার? তাহলে তোমাদের এখানে একটু ঝামেলার বিষয় হচ্ছে সাবজেক্টটা খোঁজা, দ্যাটের পরে সাবজেক্টটা খোঁজা, ওটা কিন্তু প্রথমের সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে ধরে নিতে হবে। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি, এই টু টু যুক্ত বাক্যগুলো সেন্সটা কীরকম হয়। যখন দেখবে টি ডবল ওই যে টু একটা অ্যাডভার্ব, এর সঙ্গে যখন অ্যাডজেক্টিভ যুক্ত থাকে তখন অ্যাডজেক্টিভের তীব্রতাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এর ফলে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি তখন কমপ্লেক্স সেন্টেন্স দুটো বাক্য থাকে, সেটা যুক্ত করতে হয়, তখন পরের যে বাক্যটা রয়েছে তার যে কাজ সেটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, বা সেটা কিন্তু ঘটতে পারে না এই তীব্রতাটার জন্য। যেমন কি, যদি বলা হয় হট, আমরা জানি হট মানে গরম, যদি বলা হয় টু হট, তার মানে কি স্বাভাবিক গরমের চেয়ে অনেকটা বেশি গরম। এর ফলে হয়তো আমরা চাটা পান করতে পারছি না। ঠিক আছে, তো টু যুক্ত অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের তীব্রতাটা বেড়ে যায়। যেরকম ধরো আমি একটা ফার্স্টের যে উদাহরণটা দিয়েছিলাম ওটাই বলি, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। টু উইক, আমরা জানি উইকটা কি
অ্যাডজেক্টিভ কার সঙ্গে যুক্ত রয়েছে, টু অ্যাডভার্বের সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ এমনি যদি বলি আমরা উইক মানে দুর্বল, দুর্বল মানে চলাফেরা করতে পারে কিন্তু সে দুর্বল, ততটা অ্যাক্টিভ নয়। কিন্তু যখন টু যুক্ত করে দিচ্ছি, টু উইক বলে দিচ্ছি, তখন কিন্তু এই যে দুর্বলের যে মাত্রাটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। তখন কিন্তু সে প্রায় চলতে পারবে না এরকম বোঝাচ্ছে, বা টোটালি চলতে পারবে না। তা টু ওয়াক, এই হাঁটার পক্ষে সে খুবই দুর্বল। বোঝা গেল? তাহলে এই দুর্বলের তীব্রতা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এই প্রথমে অ্যাডভার্ব টুটা বসানোর জন্য। ঠিক আছে? তাহলে এই টু যুক্ত অ্যাডজেক্টিভের ফলে পরের যে ক্রিয়াপদ ওয়াক রয়েছে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। অর্থাৎ দুর্বলটা এতটাই সে কিন্তু হাঁটতে পারছে না। তাহলে যখন আমরা পরিবর্তন কি করেছি, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। তাহলে ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে কিন্তু দ্বিতীয় যে বাক্যের যে ক্রিয়াপদ রয়েছে, যে কাজ রয়েছে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ প্রথমের যে অ্যাডজেক্টিভ রয়েছে তার সঙ্গে টি ডবল ও অ্যাডভার্ব যুক্ত থাকায় অ্যাডজেক্টিভের তীব্রতাটা অনেকটা বাড়িয়ে দেয়। সেজন্য পরের যে কাজ সেটা কিন্তু সম্ভব হয় না। বোঝা গেল? এই টু যুক্ত বাক্যের সেন্সটা কিন্তু এরকমই হয়। এই সেন্সটা যদি মাথায় থাকে তাহলে অন্যরকম ঘুরিয়ে যদি কোশ্চেন করা যায় তার কিন্তু উত্তর দেওয়া যাবে। ওকে, এই জন্য তোমাদের একটা স্পেশাল করে বলে দিলাম, অবশ্যই এটা কিন্তু বুঝবে তোমরা। যদি একটা উদাহরণ দিই, দিস মিল্ক ইজ টু হট ফর দ্য চাইল্ড। এই দুধ শিশুটির পক্ষে বড়ই গরম। দেখো টু হট, তাহলে এতটাই গরম শিশুটির পক্ষে যে নিশ্চয়ই শিশুটি খেতে পাচ্ছে না, সেজন্যই তার পক্ষে এটা গরম। এটাই বোঝাতে চাইছে, এই সেন্সটা এখানে কাজে দিচ্ছে। তাহলে আমরা বাক্যের সেন্সটা কি বোঝার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কীরকম পরিবর্তন করব এটা। দিস মিল্ক যা আছে লিখলাম, তারপরে ইজ হবে, ইজ দিলাম, তারপরে টি ডবল ও টু এর জায়গায় আমরা জানি সো বসে, সো বসিয়ে দিয়েছি। তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে হট, হট বসলো। তারপরে কি করব, তারপরে এখানে কিন্তু টু নেই। দেখো এখানে প্রথমটা দিস মিল্ক ইজ সো হট, এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে, সম্পূর্ণ একটা সেন্টেন্স হয়ে গেছে, তাই তো? এই জন্য ঠিক এরপরে আমরা দ্যাট বসাবো, কারণ আমরা যেহেতু একটা কমপ্লেক্স সেন্টেন্স করছি, মানে কি দুটো বাক্য কিন্তু সম্পূর্ণ হবে, তার মাঝে একটা লিঙ্কার দিয়ে বাক্যটাকে যুক্ত করব। বোঝা গেল? তারপরে দিস মিল্ক ইজ সো হট, এটা একটা সম্পূর্ণ বাক্য। তারপরে যেহেতু টু নেই, আমরা কি তাহলে দ্যাট বসাবো না? অবশ্যই বসাবো। তাহলে এই বাক্যটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে ঠিক আমরা দ্যাট বসাবো, দ্যাট। এবারে দ্যাট বসিয়েছি, এবারে সাবজেক্ট কি হবে? আমরা এতক্ষণ দেখেছি প্রথমে যেটা রয়েছে সেটাই সাবজেক্ট, কিন্তু এখানে সেন্সকে কাজে লাগাতে হবে। কাজটা করছে কে? কার পক্ষে দুধটা গরম? শিশুটির পক্ষে, তাই না? তাই জন্য এখানে সাবজেক্ট কিন্তু দ্য চাইল্ড। তাহলে দ্যাটের পরে আমরা দ্য চাইল্ড বসাবো। তারপরে টেন্স অনুযায়ী আমরা যেহেতু এটা ইজ, তাই আমরা এখানে ক্যানট বসাবো। এবং তারপর দেখতে পাচ্ছ আর কিছু দেওয়া নেই। তাহলে আমরা কি করব? দ্য চাইল্ড ক্যানট, কি ক্যানট, কি পারে না? টেক ইট, এটা গ্রহণ করতে পারে না, বা দিতে পারি ড্রিঙ্ক ইট, পান করতে পারে না, তাই তো? তাহলে আমরা এরকম সেন্স অনুযায়ী কিন্তু ব্যবহার করব। এক্সট্রা কিন্তু এগুলো আমাদের অ্যাড করতে হচ্ছে। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? দিস মিল্ক ইজ সো হট দ্যাট দ্য চাইল্ড ক্যানট টেক ইট। দুধটা এতটাই গরম যে শিশুটা এটা নিতে পারছে না, শিশুটা এটা পান করতে পারছে না। আরও যদি তোমরা গভীরভাবে সেন্সকে কাজে লাগাও বা অন্যদিকে তোমরা বাক্যটিকে গঠন করে বলার চেষ্টা করো, তাহলে এরকমই বলতে পারো, দিস মিল্ক ইজ সো হট দ্যাট দ্য চাইল্ড উইল নট বি অ্যাবল টু ড্রিঙ্ক ইট। দুধটি এতটাই গরম, ছেলেটা পান করতে সক্ষম নয়। বোঝা গেল? তাহলে এরকম আমাদের সেন্সকে কাজে লাগিয়ে উত্তরগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, এবার একটু আলাদা ধরনের এক্সাম্পল দেই। ইট ওয়াজ টু হট টু ওয়ার্ক অ্যাট ডে টাইম। এতটাই গরম পড়ছিল যে
দিনের বেলা কাজ করা যাচ্ছিল না, তাহলে কি করে পরিবর্তন করব? ইট ওয়াচ টুর জায়গায় সো, হট দ্যাট টুর জায়গায় দ্যাট বসলো। এরপরে সাবজেক্টটা কি হবে? দেখো এখানে কিন্তু নির্দিষ্ট করে সাবজেক্ট দেওয়া নেই। তোমরা যদি ভাবো ইট, তাহলে কিন্তু ভুল। ইট এখানে সাবজেক্ট নয়। ইট ওয়াচ সো হট মানে কোনো কিছুর একটা অবস্থাকে বোঝাচ্ছে এটা খুবই গরম। কি জিনিসটা সেটা কিন্তু বলা হচ্ছে না, কিন্তু এটা কিন্তু কাজ করছে না। তাহলে কাজটা কে করছে? তাহলে এখানে মাথায় আনতে হবে যে এতটাই গরম, তার জন্য কেউ একজন কাজ করতে পারছিল না। সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, তাই না? তাহলে এখানে আমরা ওয়ান ব্যবহার করব সাবজেক্ট হিসেবে। তাহলে এরকম যখন সেন্স বোঝাবে, তখন আমরা যখন সাবজেক্টটা আমরা স্পষ্ট করে পাবো না, স্পষ্ট করে দেওয়া থাকবে না, তখন আমরা ওয়ান ব্যবহার করে উত্তরটা লিখব। তাহলে কি লিখব? দ্যাটের পরে ওয়ান দেব। ওয়ান, তারপর টেন্স অনুযায়ী কুড নট ওয়ার্ক অ্যাট ডে টাইম। তাহলে উত্তরটা কি হলো? ইট ওয়াজ সো হট, এটা এতটাই গরম ছিল যে, দ্যাট যে, ওয়ান কুড নট ওয়ার্ক, কেউই কাজ করতে পারছিল না, অ্যাট ডে টাইম দিনের বেলা। তাহলে এটা এতটাই গরম ছিল যে দিনের বেলা কেউ কাজ করতে পারছিল না। বুঝা গেল? আচ্ছা, যদি আরেকটি উদাহরণ দিই, ইট ইজ টু ডার্ক টু ওয়াক অন দ্য রোড। ইট ইজ টু ডার্ক, এটা খুবই অন্ধকার। টু ওয়াক অন দ্য রোড, রাস্তাতে হাঁটার পক্ষে এটা খুবই অন্ধকার। তাহলে আমরা কী করে পরিবর্তন করব? ইট ইজ টুর জায়গায় সো, ডার্ক টুর পরিবর্তে দ্যাট। এবারে কার পক্ষে হাঁটা অসম্ভব? ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কেউ একজন হতে পারে, তাই না? বা গাড়ির যাওয়ার ক্ষেত্রে হতে পারে। তাহলে কোনো মানে নির্দিষ্ট কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া নেই, তার জন্য আমরা এখানে কী ব্যবহার করব? ওয়ান। তাহলে কী হবে? দ্যাট ওয়ান ক্যান নট ওয়াক অন দ্য রোড। তাহলে সম্পূর্ণ উত্তরটা কি হলো? ইট ইজ সো ডার্ক দ্যাট ওয়ান ক্যান নট ওয়াক অন দ্য রোড। তাহলে তোমরা বুঝতে পারছো এই এক্সেপশনাল যে রুলসগুলো, এগুলো কিন্তু তোমরা আশা করছি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, আবারও একটু আলাদা ধরনের উদাহরণ দিই। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর হিম টু ডু। অঙ্কটা তার পক্ষে বড়ই কঠিন ছিল। তাহলে উত্তরটা কী হবে? দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট, এতটা পর্যন্ত আমরা ভালোভাবে করতে পারছি। আচ্ছা, এবার রয়েছে ফর হিম, তারপরে কিন্তু টু রয়েছে। তাহলে এই ফর হিমটাকে আমরা কি করব? ডিফিকাল্টের পরে কি লিখব? না। এখানে মনে রাখার বিষয় হচ্ছে, যখন এরকম ফর হিম থাকবে বা ফর হার, ফর দেম, ফর আস, ফর ইউ, ফর মি, তখন আমরা যখন সো দ্যাট ব্যবহার করব, তখন কিন্তু আমরা ওইগুলো লিখব না। বোঝা গেল? এবারে ওই ওই যে ফর হিম, ফর হার, ওইটা যে রয়েছে, ওই ফেজটা থেকে আমরা কি করব? সাবজেক্টটাকে বের করে দ্যাটের পরে লিখব। অর্থাৎ কি, সোর পরে অ্যাডজেক্টিভ বসাচ্ছি, অ্যাডজেক্টিভের ঠিক পরে আমরা দ্যাট বসাবো, এবং পশনের যে ফর হিম, ফর হার বা যাই থাকুক না কেন, ওইখান থেকে আমরা সাবজেক্টটাকে চুজ করে দ্যাটের পরে বসাবো, এবং ওই ফর হিম, ফর হার ওই অংশটাকে আমরা তুলে দেব। তাহলে এবারে কখন আমরা কি সাবজেক্ট করব? যদি ফর হিম থাকে তখন আমরা সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করব। ফর হার থাকলে সাবজেক্ট হিসেবে সি ব্যবহার করব। ফর দেম থাকলে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। ফর আস থাকলে সাবজেক্ট হিসেবে আমরা উই ব্যবহার করব। ফর ইউ থাকলে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। ফর মি থাকলে সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করব। তাহলে উত্তরটি কীরকম দাঁড়াচ্ছে? দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট, ফর হিমের পরিবর্তে এখানে হি ব্যবহার করছি, দ্যাট হি কুড নট ডু ইট। তাহলে ইটটাও আমরা এক্সট্রা এখানে দিয়েছি যাতে অর্থটা ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যায়। তাহলে দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট, অঙ্কটি খুবই কঠিন ছিল, দ্যাট যে, হি কুড নট ডু ইট, সেটা করতে পারেনি।
যদি আরেকটি উদাহরণ দিই, দ্য কার ওয়াজ টু হ্যাভি ফর দেম টু লিফট ইট, তাহলে উত্তরটা কী হবে? দ্য কার ওয়াজ সো হ্যাভি দ্যাট দে, এখানে ফর দেম রয়েছে, সেখান থেকে হলো দে কুড নট লিফট ইট। আশা করছি তোমরা এই এক্সেপশনাল কেসগুলো ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের আরও একটা এক্সেপশনাল রুলস বলে দিই। যখন তোমরা টু যুক্ত মূল ভার্ব পাবে না, অর্থাৎ ইনফিনিটিভ মুডে ভার্ব থাকবে না, তখন কিন্তু বাক্যটির অর্থ বুঝে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন হিজ অ্যাঙ্গার ইজ টু গ্রেট ফর ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু টু যুক্ত মূল ভার্ব নেই, তাহলে এটা আমরা কি করে পরিবর্তন করব? প্রথমে কী হবে? হিজ অ্যাঙ্গার ইজ সো গ্রেট, তারপরে এখানে যেহেতু টু নেই এবং আগে কি জেনেছি আমরা যে অ্যাডজেক্টিভের পরে সোর পরে যে অ্যাডজেক্টিভ বসবে তারপরে দ্যাট বসবে, তাহলে এখানে দ্যাট বসাবো। দ্যাট, এবারে সাবজেক্ট এখানে হিজ অ্যাঙ্গারটা সাবজেক্ট, অর্থাৎ এটা একটা নন লিভিং থিং, সেই জন্য আমরা এখানে ইট ব্যবহার করব। ইট যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইজ রয়েছে, তাই জন্য ক্যানট, তারপরে বি এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের কিন্তু এক্সট্রা অ্যাড করতে হচ্ছে, কারণ অর্থটা ভালোভাবে বোঝানোর জন্য। ওকে, তাহলে উত্তরটা কি দাঁড়ালো? হিজ অ্যাঙ্গার ইজ সো গ্রেট দ্যাট ইট ক্যানট বি এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ, বোঝা গেল? তাহলে এরকমভাবে আমাদের অর্থ বুঝে পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার যেটা মনে রাখতে হবে, বিশেষ কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন প্রাউড, লেজি, ক্রুয়েল, এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো যদি এরকম টুটুযুক্ত বাক্যে থাকে, তখন কিন্তু আমরা যে টেন্স অনুযায়ী ক্যানট বা কুড নট ব্যবহার করতাম, সেখানে আমরা উইল নট বা উড নট ব্যবহার করতে পারবো। বুঝা গেল? তাহলে উদাহরণ একটা দিই, দ্য পিপুল ওয়ার টু লেজি টু ফিনিশ ওয়ার্ক ইন টাইম, এখানে লেজি রয়েছে, তার জন্য আমরা উইল নট বা উড নট ব্যবহার করতে পারবো। ও তাহলে উত্তরটা কী হবে? দ্য পিপুল ওয়ার টুর পরিবর্তে সো লেজি, এরপরে দ্যাট, সাবজেক্ট এখানে দ্য পিপুল যেহেতু রয়েছে সেজন্য আমরা দে ব্যবহার করব, দ্যাট দে, এবারে এখানে এটা পাস্ট টেন্স রয়েছে ওয়ার, সেজন্য আমরা উড নট ব্যবহার করব। ওকে, উড নট ওয়ার্ক ইন টাইম, তাহলে উত্তরটা কি দাঁড়ালো? দ্য পিপুল ওয়ার সো লেজি দ্যাট দে উড নট ওয়ার্ক ইন টাইম, তাই তো? মানুষেরা এতটাই অলস ছিল যে তারা সময়ের মধ্যে কাজ করতে পারেনি। আশা করছি তোমরা সমস্ত এক্সেপশনাল রুলস এবং জেনারেল যে রুলসগুলো রয়েছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপরে আর একটা কথা তোমাদের বলে রাখি, যে টু না দিয়ে যদি সো দ্যাট দিয়ে বাক্যটা থাকে এবং তোমাদেরকে বলে ইউজ টু বা রিমুভ সো দ্যাট, তাহলে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। ওকে, যেহেতু টু থেকে সো দ্যাট করা শিখেছো, তাহলে যেগুলো আমরা অ্যাড করে টু থেকে সো দ্যাট করেছি সেগুলো আমরা রিমুভ করে সো দ্যাট থেকে টুতে পরিণত করব। তাহলে একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমরা বিষয়টা বুঝে যাবে। দ্য ম্যান ইজ টু উইক টু রান, এখানে টু দিয়ে করা আছে, আমরা সো দ্যাট ব্যবহার করব। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট রান, এটা তো ইজিলি বুঝতে পারছো তোমরা। এখন হচ্ছে এইটা যদি দেওয়া থাকে, অর্থাৎ সো দ্যাট দিয়ে যদি বাক্যটা দেওয়া থাকে এবং টুতে পরিবর্তন করতে বলে বা বলে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করো, তখন আমরা কি করব? তখন আমরা এই এক্সট্রা যে জিনিসগুলো অ্যাড করেছি, এক্সট্রা যে সাবজেক্ট বা এক্সট্রা যে ভার্ব আমরা যুক্ত করে দুটো বাক্য তৈরি করেছিলাম, সেগুলো কিন্তু আমরা রিমুভ করে দেবো। তাহলে কী হবে? দ্য ম্যান ইজ, এতটা কোনো পরিবর্তন নেই। তারপরে রয়েছে সো, আমরা জানি টু এর পরিবর্তে সো বসে, সেই জন্য আমরা সো এর পরিবর্তে টু বসালাম। তারপরে অ্যাডজেক্টিভ উইক হবে এবং
দ্যাট এর পরিবর্তে আমরা জানি টু বসে, অর্থাৎ টু এর পরিবর্তে দ্যাট বসে জানি, তাহলে দ্যাট তুলে দিয়ে আমরা টু বসাবো। টু, তারপর এখানে আমরা হি অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হি নিয়েছি এক্সট্রা, যেহেতু আমরা দুটো বাক্য তৈরি করছিলাম সেজন্য আমাদের সাবজেক্ট প্রয়োজন হয়েছিল। যেহেতু আমরা এখানে সিম্পল সেন্টেন্স করছি তাই জন্য আমাদের এখানে সাবজেক্টেরও প্রয়োজন নেই, আর এক্সট্রা যে আমরা ক্যান নট ব্যবহার করেছিলাম তারও প্রয়োজন নেই, তাই জন্য আমরা এই দুটো তুলে দেব। তাহলে আর পরে থাকলো রান, তাহলে টু রান। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো? দ্য ম্যান ইজ টু উইক টু রান। তাহলে আমাদের টু টু যুক্ত হয়ে গেল বাক্যটি। আশা করছি তোমরা আজকের এই টপিকটা খুব এনজয় করে পড়েছো এবং বুঝতে পেরেছো। তো যদি তোমরা ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো বা মনে হয় ভিডিওটি তোমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন অংশটা তোমরা বুঝতে পারছো না, এবং যদি তোমাদের বাড়ির কেউ থাকে পড়াশোনা করে তাদেরকে অবশ্যই ভিডিওটি দেখাবে, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা নতুন হও চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।